বিজেপির আর কোনো ইস্যু নয়, বিজেপির বাংলাতে দেশে কোনো ইস্যু নাই, ঠিক তৃণমূলের যেমন ইস্যু নয়। তৃণমূল কি আপনাকে কি বলে ভোটটা চাইবে, কোনো অপশান এদের নাই। এরা এমন কাজ কিছু করেনি যে এইটার জন্য আমাকে ভোট দাও। মুসলিম মহল্লাতে গিয়ে তৃণমূল বলবে বিজেপি চলে আসবে, ওকে আটকানোর জন্য ভোটটা দাও। আর হিন্দু মহল্লাতে গিয়ে বিজেপি বলবে মুসলমান সব দখল করে নেবে, ভোটটা আমাকে দাও। এই দুটো দলের এর বাইরে কিছু ইস্যু আছে? অর্থনীতিতে শেষ। আপনার এখানে হিন্দু মুসলমান যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, আপনারা আজ থেকে 3 বছর 4 বছর আগে যে টাকা ইনকাম করতেন একটা দিনে, আজকে বলুন সে টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। আমি আজমির শরীফ যাচ্ছিলাম, আপনার এতে জয়পুর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুক করে যাচ্ছি, কোথায়? আজমিরে যাব। আমি মাস্ক পরেছিলাম, তখন এর সময় ছিল আপনার কোভিডের, ওই সময় মাস্ক পরতে হবে, ফলে আমার দাঁড়িয়ে দেখতে পাই না, টুপিটাও খুলে রেখেছিলাম। তো ড্রাইভারের সাথে কথা হচ্ছে, সে ড্রাইভার তো বিজেপি ধাঁজিয়া উড়িয়ে দিচ্ছিল। আমার কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? উনি ওনার নাম বলল, নাম শুনে বুঝতে পারলাম উনি মুসলিম ধর্মের অনুসারী নয়। একটা টেন্ডেন্সি আছে চালু করে দেয়, মানে বিজেপির বিরোধিতা মুসলমান করবে, এমন একটা ব্যাপার থাকে। আমি ভাবছি সেটা থেকে করছে নাকি। তো আমি তারপরে জিজ্ঞাসা করলাম আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন? আমি জিজ্ঞাসা করলাম, আমি তো গাড়িতে একা আছি, আপনি এত বিরোধিতা করছেন কেন? বলছে আমরাও ঝোঁকে পড়ে ভোট দিয়েছিলাম দেশে বিজেপি সরকার আসবে। একটা সময় ছিল বেলা 10টায় বারোতাম, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতাম, ট্যাক্সি চালাতাম, তখন আমাদের ইনকাম দিনে 1-1.5-2 হাজার টাকার উপরে হয়ে যেত। এখন সকাল 6টায় বার হচ্ছি, আর আমি তখন গাড়িতে যাচ্ছি, যখন আমি আজমির শরীফে দিতে যাচ্ছি তখন সন্ধ্যার সময়। ভালো করে বুঝুন। বলছে আপনাকে ছেড়ে আবার আমি ফিরে আসবো, তো রাত 11টা-12টা বাজবে, 1-1.5 হাজার, মানে লাভের অংশে 1-1.5 হাজার পৌঁছাবে না। ভাবতে পেরেছেন? তো এত রেগে আছে। আমি বললাম আপনি একা এই বিজেপির বিরুদ্ধে বলে পারবেন বিজেপিকে হারাতে? বলল যে ভুল আমি করেছি, যদি এই ভুল না আমি শুধরাই, তাহলে আমার পরের প্রজন্ম এসে আমাকে গালি দেবে। আমি বললাম তাহলে কিভাবে শুধরাচ্ছেন আপনি? বলছে আমি একা মানুষ, আমি 10টা লোককেও যদি এই বিজেপির নোংরামিটা জানাতে পারি, তাহলে জানবো ওই সময় 2014-তে বড় ফুলে হাত দিয়ে জিতিয়ে নিয়ে আসার যেই ভুল করেছি, অন্তত 10টা মানুষকে বুঝিয়েছি, সেই পাপটা আমি প্রায়শ্চিত্ত হব। তাহলে একা মানুষ, ট্যাক্সি ড্রাইভার, সে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তার জায়গা থেকে করছে। আমি আপনাদের বলার কারণ এটাই, এই রাজ্যে তৃণমূল, দেশে বিজেপি, জনগণের এরা পক্ষ নেয় না। এরা জনগণের জন্য ভাবে না, এরা শুধুমাত্র শিল্পপতি, পুঁজিপতি, কর্পোরেটদের কথা ভাবে, এর বাইরের একটুও চলে না। যদি এর বাইরে এরা চলতো, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, পেছনেই দেখছিলাম আলু বিক্রি হচ্ছে, একটু যে দামটা জিজ্ঞাসা করে আসুন, জিজ্ঞাসা করুন, প্রমাণ হয়ে যাবে। এই দামটা কমানোর জন্য লড়াই করে না। এই যিনি আলু বিক্রি করছেন, ইনার কিন্তু দোষ নয়, ইনার আপনারা চাপাচাপি যেন কেউ করবেন না, কারণ ইনায় যেখান থেকে মালটা নিচ্ছে সেই দালাল ভুইপোর, যাদেরকে তৃণমূল কন্ট্রোল করছে আমাদের রাজ্যে, তারা দাম বাড়াচ্ছে বলে এদেরকেও দামে কিনে দামে বিক্রি করতে হচ্ছে, এদের দোষ নয়। তা আমাদের লড়াইটা কোথায়? ওই সমস্ত দালাল ভুইপোরদের হাত থেকে, সমাজ ব্যবস্থা থেকে কেড়ে নিয়ে আবার কৃষকদের হাতে তুলে দেওয়া। দুটো পয়সা যদি লাভ করতে হয়, আমার কৃষক ভাইরা লাভ করবে, ফুটপাতে যারা বিক্রি করছে সেই ভাইরা লাভ করবে, তার লড়াই আমরা করছি। এই লড়াই যখন করতে যাচ্ছি, কোনো জায়গায় গিয়ে মুসলমানদের পার্টি হয়ে যাচ্ছে আইএসএফ, তো কোনো জায়গায় গিয়ে বিজেপির দালাল হয়ে যাচ্ছে। আপনারা একটু চোখ কান খুলে রাখুন, কে বিজেপির দালাল আর কে মুসলমানদের দল, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর কারা প্রকৃতপক্ষে মানুষের জন্য কথা বলতে চাইছে, সেটাও পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আইএসএফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধে কোথায়? অসুবিধে কোথায়? ডেমোক্রেসি, গণতন্ত্র, সংবিধানের 300 সম্ভবত 26 ধারায় বলা আছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় নাগরিক ভোটদানের পূর্ণ স্বাধীনতা আছে। আমি মানুষের কাছে গিয়ে বলবো, দাদা আমাদেরকে ভোটটা দিন, এই ওয়ার্ডে আমাদেরকে জেতান, আমরা আপনাদের বেটার সার্ভিস প্রোভাইড করব,
তৃণমূল তৃণমূলের মতো বলবে, বিজেপি বিজেপির মতো বলবে, আরও যে সমস্ত রাজনৈতিক দলের আছে তারা তাদের মতো ভাবে বলবে। জনগণ যাকে চাইবে সে জিতবে, তাই তো? কিন্তু তাহলে আইএসএফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধে কেন? আইএসএফ প্রোগ্রাম করলে এই জন্যই অসুবিধে, আইএসএফ এসে মানুষের আসল মুদ্রা নিয়ে কথা বলে, আসল ইস্যু নিয়ে কথা বলে। এই জন্য এরা কি করছে, আইএসএফকে আসতে দেওয়া যাবে না। যদিও না আটকাতে পারে, বিভিন্নভাবে শুনছি কখন মাইকের তার কেটে দিয়ে এখন ভাগ করার একটা এসেছে কি ওয়াকফ। তো ওয়াকফ নিয়ে তৃণমূলের অনেক বড় বড় নেতারা অনেক বক্তব্য দিচ্ছে, অনেক ভাষণ দিচ্ছে। বিধানসভায় 2 দিন ওয়াকফ নিয়ে আলোচনা হয়েছে। যে বড় বড় নেতারা বাইরে এত ভাষণ দিচ্ছে, ওই 2 নেতাকে বিধানসভার মধ্যে একবারও বলতে দেখলাম না তৃণমূলের। বুঝতে পেরেছে? বিজেপি যে একটা মিথ্যাচার করছে, ওয়াকফ বোর্ড নাকি যেখানে বোর্ড লাগিয়ে দেবে সেটাই ওয়াকফের হয়ে যাবে। এখানে নাকি ওয়াকফ বোর্ড লাগিয়ে দিলে ওয়াকফের হয়ে যাবে, ওই মন্দিরের সামনে নাকি বোর্ড লাগিয়ে দিলে ওয়াকফ হয়ে যাবে, এই ভাইয়ের দোকানে ওয়াকফ তার বোর্ড লাগালে নাকি ওয়াকফ হয়ে যাবে। এই ধরনের মিথ্যাচার করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি আমার সাথে ডিবেটে বসতে চায়, ও ক্যামেরা থাকবে, সে আর আমি থাকবো, লাইভ হবে। আমি ওয়াকফের জন্য ডিবেট পশ্চিমবাংলা থেকে আমি একাই যথেষ্ট করে নেব। কিন্তু আপনাদের তারপরে বলছি, কবে ডিবেটে কে বসবে জানার দরকার নেই, আমি আশা করছি কেউ বসবে না। ওয়াকফের এই ধরনের কোনো আইন নাই যে নিজে গিয়ে বলবে এটা ওয়াকফ। আইনই নাই, তার যাওয়ার রাইট নাই, অধিকার নাই। সে যে বলবে এটা আমার ওয়াকফ। তারপরে কতটা মিথ্যাচার করা হচ্ছে, মাইক লাগিয়ে চিৎকার চেঁচামেচি আমরা সবাই করছি, ওয়াকফের বিল ওই অ্যামেন্ডমেন্ট সংশোধনী প্রত্যাহার করতে হবে। সঠিক বার্তাটা কিন্তু আমরা দিচ্ছি না। স্বাভাবিকভাবে যদি ওই ধরনের হয়, বোর্ড লাগালে জায়গা ওয়াকফ হয়ে যাবে, আমার হিন্দু ভাইরা তো ভয় পাবেই। আর এই ভয় খাওয়ানো তো বিজেপির কাজ। ভয় খাওয়াতে পারলি তো বিজেপির লাভ। আর তৃণমূলেও মচকে মচকে হাসছে, যত হিন্দু মুসলমান হবে তত বিজেপির তৃণমূলের লাভ হবে। দল আলাদা হতে পারে, ভাঁড় কিন্তু এক জায়গায়, কাউন্টার আলাদা। এখানে একটা কাউন্টার, তো ওই মাথায় একটা কাউন্টার, মালিক এক, নাগপুর আরএসএস। তো আপনাদের বলবো, এই ধরনের যারা অপবাদ দিচ্ছে সম্পূর্ণ মিথ্যাচার। যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে লাগাবে সেটা হয়ে যাবে, এই ধরনের কোনো অপশান নাই। জাস্ট আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার ইচ্ছা হচ্ছে আপনি সম্পত্তিটা ওয়াকফ করবেন, দান করবেন। যে দান করবে বা ওয়াকফ করবে তাকে বলা হয় ওয়াকিফ। আপনি এসে ওয়াকফ বোর্ডকে বললেন যে আমার এই সম্পত্তিটা আছে, 2 ধরনের করা যায়, একটা আল্লাহর নামে আর একটা বংশ পরম্পরাতে। যে আমার 10 বিঘে সম্পত্তি আছে, কি এখানে 5টা দোকান আছে মার্কেটে, আমার 5 ছেলের নামে ওয়াকফ করে যাচ্ছি। কেন ওয়াকফ করে যাচ্ছি? আমার অবর্তমানে ছেলেরা জায়গাটা বিক্রি করতে পারবে না, তাহলে তার ছেলেটা থেকে ফায়দা পাবে। আর যদি এমনি ছেড়ে যায়, ছেলে যদি বিক্রি করে দেয় গেল, সেই জন্য ওয়াকফ করে যাচ্ছে। ওয়াকফ বোর্ড এটা দেখভাল করবে। যখন চিঠি লিখলো ওয়াকফ বোর্ডকে, ওয়াকফ বোর্ড সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে, নিজে থেকে করতে পারে না। ওয়াকফ বোর্ডের সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে, এটা সত্যি কি মিথ্যা কাগজপত্র সব চেক করার পরে সঠিক হলে সার্ভে কমিশনার রিপোর্ট জমা করবে ওয়াকফ বোর্ডকে, তারপরে ওয়াকফের এনরোল হবে। এত প্রসেস, আর সম্পূর্ণ এটাকে মিথ্যাচার করা হচ্ছে। আর এটা দিয়ে আমাদের সমাজের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। কোনোদিন যদি সুযোগ পাই বিস্তারিত ওয়াকফ নিয়ে বলবো। এখন এতটুকুই কথা বলি। পরিশেষে বলবো যে টোটোওয়ালা অটোওয়ালা যারা আছে তাদের উপরে যেন বেশি অত্যাচার শাসকের হচ্ছে। যারা লরি নিয়ে বড় বড় 10 চাকা 16 চাকা 18 চাকা লরি নিচ্ছে, তাদের উপরে অত অত্যাচার নয়। টোটোওয়ালা দিনে 300 টাকা ইনকাম করে, তার উপরে বেশি চাপ। আমরা এদের জন্য আগামী দিনে প্রয়োজনে রাস্তায় নামবো। এদের উপরে এই ধরনের তোলা বন্ধ করার জন্য আমরা লড়াই এদের সাথে থাকব। কোনো তোলাবাজি চলবে না, কোনো অন্যায় চলবে না। এ সকালে উঠবে, এ যা ইনকাম করবে সম্পূর্ণটা যাতে ঘরে নিয়ে যেতে পারে, তার লড়াই আমরা নামবো প্রয়োজনে। ভাই অনেক কথা বললাম, ভালো থাকবেন সকলে। আমার কথা যেহেতু আমার বাংলাতেই সব থেকে বেশি আমি কমফর্ট, তারপরেও একটু হিন্দি টিন্দি বলতে গিয়ে হয়তো ভাষাগত দিক থেকে যদি কিছু কারো খারাপ লাগে আমাকে ক্ষমার নজরে দেখবে। তবে আমার যতটুকু বলেছি বলার উদ্দেশ্য এটাই, যে
যে একটু মানুষকে বুঝতে হবে। আপনার কাগে কান নিয়ে চলে গেল বলে আপনি কাগের দিকে তাকাবেন? কানে হাত দিয়ে দেখুন না। আপনার সাথে যে দীর্ঘকাল একসাথে বসবাস করে আসছি, এক পাঁচিলে আমরা থাকছি, আজকে এসে মোদিজি এসে বলে দিল, শুভেন্দু অধিকারী এসে বলে দিল ও তোমার শত্রু, আপনি শত্রু মেনে নিলেন ওকে? আপনার পাশের বাড়ির লোক কি হিন্দু কি মুসলমান, বিপদে পড়লে শুভেন্দু অধিকারী আগে আসবে, মমতা ব্যানার্জি আগে আসবে না, আপনি ছুটে যাবেন। এই যে হাওড়া হাটে আগুনটা লাগিয়ে দিয়েছিল, ও আগুন লাগেনি, লাগানো হয়েছিল, আমি বিধানসভায় বলেছিলাম, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে জায়গাটায় আগুন লাগিয়েছিল আমার হিন্দু সমাজের মানুষজনের দোকান ওখানে বেশি। কিন্তু আমি কিন্তু ঘরে বসে ছিলাম না, আমি ছুটে এসেছিলাম এবং বিধানসভায় গিয়ে বলেছিলাম এই বিষয়টা, যে ওখানকার যে মেন কালপিট, নাম তো জানেন নাকি সবাই, নামটাও সুন্দর পাড়া, তার নাম নিয়ে বলেছিলাম যে ওকে গ্রেফতার করতে হবে, ওই হচ্ছে নাটের গুরু। কিন্তু তারপরে চিৎকারের জন্য গ্রেফতার হয়েছিল। কিন্তু ওখানে লড়াইটা আপনারা ঐক্যবদ্ধভাবে করেছিলেন। ওখানে সমস্ত দোকানদাররা রাস্তায় নেমে গিয়েছিল যে এদেরকে এখানেই দোকান ফেরত দিতে হবে। ওখানে কে রাম কে রহিম ভাগাভাগি করেনি, ওই জন্যই কিন্তু আপনারা ফেরত পেয়েছেন দোকানগুলো। আর ওইটা যদি ভাবতেন ওগুলো অন্য সমাজের মানুষের দোকান বেশি পুড়েছে, ওরা বুঝে নেবে, কালকে আপনারও দোকানে আগুন লাগিয়ে আপনাকে তুলে দেবে। আমি ধন্যবাদ জানাই ওই সমস্ত দোকানদার ভাইদের, ওরা ওইটা ভাবেনি। আমরা দোকানদার, আমাদের এটাই পরিচয়, এবং আমাদের সাথে যারা দীর্ঘদিন এক জায়গায় ব্যবসা করছিল ওদেরকে ওখানেই দিতে হবে। আর এটা কিন্তু হাওড়া হাটটা কিন্তু ওই এটা মঙ্গলা হাট না, ওটা অনেক দিনের টার্গেট, জানি না কতদিন পর্যন্ত আপনারা টিকিয়ে রাখতে পারবেন। হাওড়ায় শহরে অত জায়গা আর অন্য জায়গায় নাই, ব্যাপারটা অনেক, এটা প্রমোটিংয়ের ধান্দা আছে। অ্যাকচুয়াল টার্গেটটা আজ থেকে নয়, অনেক বড়। আর যে টার্গেট করছে সে সিপিএমের আমলেও চেষ্টা করেছিল, সে তৃণমূলের আমলেও চেষ্টা করছে। মান দেখ, দল চেঞ্জ হচ্ছে, শুধু সে জার্সি চেঞ্জ করে নিচ্ছে, বুঝতে পেরেছেন তো? ওটা টার্গেট ওটাই। তাই সজাগ সতর্ক না থাকলে আপনাদের এই করবে। তাই অনুরোধ আমার এটাই যে আপনি খেতে পাচ্ছেন না, আপনার ইনকাম কমে যাচ্ছে, আপনার রুজিরুটি কমে যাচ্ছে, আপনার ছেলেটা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছে, কাজ নাই, আর আপনাকে কেউ ধর্মের নামে লাগিয়ে দিচ্ছে, আপনি তার কথায় লেগে যাচ্ছেন। একটু ভাবুন, আপনার ছেলের ভবিষ্যৎটার কথা ভাবুন, আপনার মানে আপনার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার, সেটা কথা ভাবুন। এখন হাতে কার্ড ধরিয়ে ছেড়ে দিচ্ছে, মোদিজি দিচ্ছে আয়ুষ্মান ভারত, আর দিদি দিচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড। 10,000 কোটি টাকা, একটু শুনে রাখুন, এটা বলেই শেষ করে দেবো, শেষ করবো বলতে বলতে বলেই যাচ্ছি, কারো খারাপ লাগছে না তো? 10,000 কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড হওয়ার পর থেকে। 10,000 কোটি টাকা। দেখুন ওদের সাথে আমাদের লড়াইটা কোন জায়গায় টুকে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 10,000 কোটি টাকাটা ধরতে চলে গেল, আর ফিরে পাওয়ার কোনো জায়গা নাই। কার গেল 10,000 কোটি টাকার? মমতা ব্যানার্জির, ওনার নাকি? এই পেছনে যিনি আলু বিক্রি করছেন 10,000 কোটি টাকা, তারও একটা অংশ আছে। এই মন্দিরে যিনি পূজারি, ইনারও ট্যাক্সের টাকা আছে। এখানে যিনি ডাক্তার বসে আছেন তারও ট্যাক্সের টাকা আছে। আমাদের ট্যাক্সের টাকাই 10,000 কোটি টাকা কি হলো, চলে গেল। দেখ 10,000-এর মধ্যে কত টাকা লুট হয়েছে আমি সে বিতর্কে যাব না, কিন্তু ওই 10,000 কোটি টাকা দিয়ে সারা পশ্চিমবাংলায় 10টা জেলাতে 10টা পিজি হসপিটালের মতো হসপিটাল বানানো যেত। আমাদের লড়াইটা কোন জায়গায় একটু বুঝতে হবে। বলুন, আপনারা হাওড়ার মানুষও কিন্তু কলকাতায় পিজিতে চলে যান ট্রিটমেন্ট করাতে। বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, হরিরামপুর থেকে মানুষ চলে আসে, সুন্দরবন থেকে পিজি, এনআরএস থেকে শুরু করে ট্রিটমেন্ট করতে। ওই ধরনের বড় বড় হসপিটাল 10টা করা যেত, 1,000 কোটি টাকা করে এক একটা খরচ ধরছি। তাহলে সারা রাজ্যে বাঁকুড়ায় একটা পিজি হসপিটালের মতো বড় হসপিটাল হতো, হাওড়াতে একটা পিজি হসপিটালের মতো বড় হসপিটাল হতো, মুর্শিদাবাদে একটা হতো। এই ধরনের 10টা জেলাতে 10টা করতে পারতো। এবার বলুন, যদি 10টা জেলায় 10টা এই ধরনের বড় হসপিটাল হতো, ওখানকার চাষিবুষি গরিব মানুষকে আর টাকা খরচ করে কলকাতায় আসতে হতো? শুধু কলকাতার বাবুদের জন্য, কলকাতার মার্কেটকে বড় করে রাখার জন্য গ্রামের মানুষগুলোকে শোষণ করছে, আর স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে টাকা লুট হচ্ছে। তাই বন্ধুগণ,
এই লড়াই আমাদের, যে আপনি স্বাস্থ্যসাথী কার্ড না দিয়ে বড় স্বাস্থ্যকেন্দ্র বানিয়ে দিন। সরকারি স্বাস্থ্যকেন্দ্র বানিয়ে ধরে লাইফ তো বছরের পর বছর 100, 150, 200 বছর ধরে চলবে। তা না করে আপনাকে কার্ড ধরিয়ে দিচ্ছে, দায়িত্ব তারা ঝেড়ে ফেলতে চাইছে। তো আমাদেরকে যদি এটার মধ্যেই আপনারা যান, কালকে কোনো সরকার যদি বন্ধ করে দেয় যে এটা এই স্কিমটা সরকারের ক্ষতি হচ্ছে, তাহলে কোথায় যাবেন? সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো ধ্বংস হচ্ছে, এদিকে কার্ড এসে বন্ধ করে দিল, পাবলিক কোথায় যাবে? অ্যাপেলোতে ছুটতে হবে, নারায়ণাতে ছুটতে হবে, সব বেসরকারি যেগুলো আছে আরও যেগুলো আছে সেগুলোতে ছুটতে হবে। পকেটটা কার কাটা যাবে? যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের মারছে, আর কেউ যদি নারের তাকবীর আল্লাহু আকবার দিয়ে অন্য ধর্মের মানুষকে ডিস্টার্ব করছে, কেউ যদি করে থাকে, দুটোই বলছি, তাদের কিন্তু পকেট কাটবে। যে মোদিকে ভগবান বলছে তারও পকেট কাটবে, আর যে মমতাকে মাসিয়া মনে করছে তারও কিন্তু পকেট কাটবে। তাই আমি আপনাদের বলবো, একটু ভাবে চিনতে কাউকে মাসিয়া বলুন, ভেবে চিনতে কাউকে ভগবানের জায়গায় বসান। গেরুয়া পোশাক দেখেই সবাই স্বামীজি হয়ে যাবে, এটা ভাবা কিন্তু ভুল। গেরুয়া পোশাককে অবশ্যই সম্মান দিই, ত্যাগের প্রতীক, তবে সবাই যে স্বামীজি হয়ে যাবে গেরুয়া পোশাক পরে, এটা ভাববেন না। এটাকে আপনাকে দেখে নিতে হবে। ঠিক আবার দাঁড়ি টুপি দেখে যেন সবাই পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসারী, এটাও যেন কেউ ভেবে নাই। আজকে দাঁড়ি টুপি রেখেও কিন্তু সমান তালে চিটিংবাজি করে যাচ্ছে, আর গেরুয়া পোশাক পরে ত্যাগের পোশাকে ভোগের পোশাকে পরিণত করতে চাইছে। তাই আমাদের লক্ষ্য কী হবে? যারা গেরুয়া পোশাক পরে আর যারা দাঁড়ি টুপি রেখে মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে আমরা একসাথে স্বামীজির ভক্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তকে এক ঐক্যবদ্ধ হয়ে ওই ছদ্মবেশী গেরুয়াদেরকে, ওই ছদ্মবেশী দাঁড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে লড়তে হবে। পারবেন তো নাকি? না আপনি বলবেন আমি গেরুয়া ভক্ত, ও গেরুয়াকে বলবো না, আমি দাঁড়ি টুপি ভক্ত, ওই দাঁড়ি টুপিওয়ালার বিরুদ্ধে বলবো না, এই করবেন নাকি? এই করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। অন্যায়কে অন্যায় যে করছে তাকে সেই অন্যায়কারী হিসাবে আপনি দেখুন, তার বাইরে আর কারো কোনো পরিচয় নেই।